আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সময় টিভি হ্যাকড হয়ে গিয়েছে, অনেকই ব্যাড নিউজ, কারণ বাংলাদেশের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বড় একটা চ্যানেল 17.5 মিলিয়ন, প্রায় 1,75,00,000 সাবস্ক্রাইবার সহ চ্যানেলটি হ্যাকড হয়ে গেছে। শুধু তাই না, সময় টিভির আরও বেশ কিছু চ্যানেল হ্যাক হয়েছে, মানে টোটাল 5টা চ্যানেলের মধ্যে 4টা চ্যানেলে হ্যাকড হয়েছে। এখন যে বিষয়টা হলো, এই চ্যানেলটা আসলে ফিরে পাওয়া যাবে কি না। মেইনলি যে হ্যাকারগুলি নর্মালি হ্যাক করে থাকে চ্যানেল, যদি দুর্বল হ্যাকার হয় তাহলে সে হ্যাক করে বসে থাকে অথবা নিজের নামে চ্যানেলটা করে নেয়। কিন্তু যারা অনেক শক্তিশালী হ্যাকার, তারা হ্যাক করার পর মুক্তিপণ দাবি করে, যেটা সময় টিভির ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা ছেলে হ্যাক করে সে বেশ বিশাল অ্যামাউন্টের একটা টাকা চাচ্ছে, যেটা ডলারে কনভার্ট করলে অনেক টাকাই হয়। বাট এখন কথাটা হলো, যে হ্যাকার হ্যাক করেছে সে মোটামুটি কনফিডেন্স সে চ্যানেলটা হ্যাক করে কিছু ভিডিও সে প্রাইভেট করে রেখেছে অথবা ডিলিট করে দিয়ে সময় টিভিকে মোটামুটি একটু আতঙ্কে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, কিছুদিন আগে ব্যাচেলর পয়েন্ট যে নাটকটা চলে, যে চ্যানেলটা ছিল ধ্রুব টিভি, সেই চ্যানেলটাও কিন্তু হ্যাকড হয়েছিল এবং হ্যাকড হওয়ার পর কিন্তু সব ভিডিওই প্রাইভেট হয়ে গিয়েছিল। ইভেন ব্যাচেলর পয়েন্টে কোনো নাটক কিন্তু তখন দেখা যাচ্ছিল না। এটা প্রায় 7-8 মাস আগের ঘটনা। সো তখন ওই চ্যানেলটা ফিরিয়ে আনতে বেশ কিছুদিন সময় লেগেছিল। সময় টিভির ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত আসলে এক্স্যাক্ট কোনো আপডেট জানি না যে কী অবস্থায় রয়েছে, বাট তারা ট্রাই করতেছে। যদি ঠিকও হয় কয়েকদিন সময় লাগবে, আর খুব ভাগ্য ভালো থাকলে হয়তো বা সাথে হয়ে যাবে। কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, অ্যাজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে আমাদেরকে আসলে গুগল বা ইউটিউব খুব একটা প্রায়োরিটি দেয় না, পাত্তাও দেয় না। সো যে বিষয়টা হলো যে দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেল হ্যাক হলে আমরা যদি তাদেরকে জানাইও, স্টিল তারা আসলে কোনো স্টেপ নিতে চায় না, অনেক সময় লাগে। তবে যেহেতু সময় টিভি অনেক বড় একটা টিভি, আমরা আশা করতেছি যে খুব দ্রুত তারা হয়তো তাদের চ্যানেলটি ব্যাক পাবে। বাট এখানে অনেক বিষয় আছে, যে হ্যাকার হ্যাক করছে সে খুব দুষ্ট প্রকৃতির হ্যাকার, সে চাইলে অনেক ভিডিও ডিলিটও করে দিতে পারে, ইভেন সে চাইলে চ্যানেলও ডিলিট করে দিতে পারে। তবে আশা করি এরকম কোনো কিছু হবে না, ইনশাল্লাহ খুবই সুন সময় টিভি তাদের চ্যানেলটি ব্যাক পেয়ে যাবে। এবং আপনারাও দোয়া করবেন, কারণ দেশের একটা এত বড় চ্যানেল যদি মানে এইভাবে হ্যাকড হয়ে যায়, তাহলে দেখা গেল যে অনেক রকম সমস্যা ইন ফিউচারে যে হলেও হতে পারে। সো সবাই দোয়া করুন যেন চ্যানেলটি খুব দ্রুত ব্যাক করে। দেন এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে চোরাই মোবাইল ফোন অনেক সময় কম দামে পাওয়া যায়, এগুলো কি ইউজ করা যাবে কিনা। একটা সত্যি কথা কি, বাংলাদেশে অনেক সিস্টেম রয়েছে যে আপনার চোরাই আপনার ফোন চুরি হয়ে গেলে আপনি পুলিশকে জানাবেন, নাম্বার ট্রেস করে আপনাকে ফোন এনে দিবে। বাট বাস্তবে এটা হয় না, কারণ পুলিশ অনেক বেশি হেল্পফুল সর্বক্ষেত্রে হয় না, আর এটা আসলে হওয়া পসিবলও না। আর এটা অনেক ব্যয়বহুল একটা বিষয়। পুলিশ যে চাইলেই করতে পারবে ব্যাপারটা তাও না, আবার পুলিশ চাইলেই যে করতে পারবে না ব্যাপারটা সেটাও না। ব্যাপারটা হয়ে গেল যে চুরি করে ফোন দেখা যায় বন্ধ করে রাখে, অনেক সময় ফোনের পার্টস খুলে বিক্রি করে, আবার অনেক সময় দেখা যায় যে অন্য কোনো একটা শহরে যে সেই ফোনটা হয়তো বা ইউজ করতেছে। সো আমি বলবো এই মুহূর্তে আসলে চোরাই ফোন না কিনেই ভালো, কারণ একটু রিস্ক থাকে। চোরাই ফোন যদি আপনারা কিনে ব্যবহার করতে চান, এমনও হতে পারে আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখবো, আপনার ফোন যদি হারায় যায়, আপনার যদি মনেও হয় যে এই ফোন আপনি কোনোদিনই খুঁজে পাবেন না, তারপরও পুলিশ স্টেশনে একটা জিডি করে রাখবেন। আদারওয়াইজ যে বিষয়টা হবে, আপনার এই ফোনটা নিয়ে যদি সে কোনো ক্রাইম করে, তখন কিন্তু দেখা গেল যে ফোনটা হয়তো বা কোনো এক সময় আপনি ইউজ করতেন, তো রিসার্চ করতে যেয়ে বা দেখা গেলো ওই আপনাকে নিয়ে যখন মানে ওই মোবাইলটা নিয়ে যখন ইনভেস্টিগেশন করবে, তারা দেখা যাবে যে ভুলক্রমে আপনাকেই ধরে নিয়ে যাবে। দেখা যাবে যে ক্রাইম করছে, যে চুরি করে নিয়ে যে সে, কিন্তু দেখা যাবে যে আপনাকে দেখাই দিচ্ছে যে আপনি ক্রাইম করেছেন। সো একটু কেয়ারফুল থাকবেন। ফোন হারিয়ে গেলে যদি ফোন নাও পান, অ্যাটলিস্ট জিডি করে রাখবেন, কারণ এমনও হয় যে জিডি করার পর 3-4 মাস বা 5-6 মাস পর যে অনেক সময় কিন্তু ফোনটা পাওয়াও যায়। সো এইটা একটু খেয়াল রাখবেন। দেন সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা অনেক বড় একটা বিষয়, সেটা হলো রিসেন্টলি যে ফোনগুলো বের হচ্ছে, অলমোস্ট সবগুলি ফোনের ক্যামেরা কিন্তু খুব একটা ভালো না। আমি আসলে অনেক প্রিমিয়াম রেঞ্জের ফোনের কথা বলতেছি না, মোটামুটি এন্ট্রি লেভেল বাজেট থেকে সেমি বাজেট রেঞ্জের, অর্থাৎ 30-35 হাজার টাকা রেঞ্জের যে ফোনগুলো বের হচ্ছে এখন, মানে 10,000 টাকা থেকে শুরু করে, এগুলো ক্যামেরার অবস্থা কিন্তু আগে থেকে দুর্বল। কেন হচ্ছে? মেইনলি আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 15,000 টাকা রেঞ্জের কোনো ফোনের ক্যামেরাই খুব একটা ভালো না। তার প্রধান কারণ হলো বাজেট রেঞ্জের ফোনগুলোর যে প্রসেসরগুলো ইউজ করা হয়, সেগুলো আসলে ক্যামেরা সেন্ট্রিক প্রসেসর না। মোটামুটি যাতে হালকা পাতলা গেমস খেলতে পারেন, একটু হেভি প্রেশার যাতে নিতে পারে, এমনভাবেই বানানো। মানে এখনকার ফোনগুলো এমনভাবেই বানানো যাতে আপনি অনেক হেভি মাল্টিটাস্কিং করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো ল্যাগ না করে, ইউআইতে যেন কোনো প্রবলেম না হয়। তার পাশাপাশি আপনি ওভারঅল টুকটাক একটু গেমস খেলতে পারবেন, আর হালকা পাতলা একটু ক্যামেরা থাকলেই হবে। ভালো ক্যামেরা সেন্সর দেওয়ার পরে দেখবেন যে অনেক ফোনের ক্যামেরা পারফরমেন্স খারাপ। তার কারণ হলো ওভারঅল ইউআই যেটা থাকে, তার পাশাপাশি দেখা যায় যে প্রসেসরটা থাকে সেটা অত ভালো না। আর রিসেন্টলি আপনার স্ন্যাপড্রাগনের 680 বলেন, 695 বলেন, এই প্রসেসরগুলোই না একটা হাইব্রিড প্রসেসর, অর্থাৎ কিছু নতুন ম্যাটেরিয়ালস, কিছু পুরাতন জিপিও বা পুরাতন ম্যাটেরিয়ালস দিয়ে মিক্স আপ করে প্রসেসরগুলো বানানো হয়েছে। সো এই প্রসেসরগুলো না অপটিমাইজেশন প্রবলেম আছে। দেখা যায় যে এই প্রসেসরগুলো ফোনের চার্জ ব্যাকআপ অনেক ভালো, বাট আবার ক্যামেরা পারফরমেন্স খুবই খারাপ, আবার গেমিং পারফরমেন্সও খুব একটা ভালো না, বা গেম ভালো খেলা গেলেও মনে হবে
হবে যে অনেক ভালো গ্রাফিক সেটিং সাপোর্ট করার কথা, বাট দেখা যায় যে খুব একটা হাই গ্রাফিক্সে গেমস খেলা যায় না প্রসেসর শক্তিশালী হওয়ার পরেও। সো এইটা হলো একটা কমন প্রবলেম। আর আরেকটা বিষয় হলো নতুন যে সেন্সরগুলো তৈরি করা হয়েছে, এই সেন্সরগুলো খুব ভালো হলো এই প্রসেসর মানে গত বছর বা এই বছরের প্রসেসর এবং তার পাশাপাশি আগে যেসব প্রসেসর ছিল সেগুলোর সাথে অপটিমাইজডভাবে কাজ করতে পারছে না। এই কারণে দেখা যায় যে আপনি আগে 15,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে যে ফোনের ক্যামেরা পারফরমেন্স পেয়েছেন, এখন কিন্তু আপনি সেই ক্যামেরা পারফরমেন্স পাবেন না। এই কারণে কিন্তু আমি প্রায়ই বলি, যেমন ক্যামেরার জন্য স্যামসাংয়ের ফোনগুলো খুবই ভালো ছিল আগে একটা সময়, ইভেন 15-20,000 টাকা 25-30,000 টাকা তো আরও ভালো ছিল, কিন্তু এখন কিন্তু 30,000 টাকার নিচে স্যামসাং ফোনগুলো ক্যামেরা অবস্থা খুব একটা ভালো না। কারণই হলো যে তাদের এই প্রসেসরগুলোর সাথে ক্যামেরার পারফরমেন্স বা ক্যামেরার ওভারঅল অপটিমাইজেশনটা খারাপ হওয়ার কারণে খুব একটা ভালো পারফর্ম করছে না। আর স্যামসাং ফোনগুলো মূলত মানুষ একটু ক্যামেরার জন্যই নিত, সো ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার কারণে স্যামসাং ফোনের ডিমান্ডও কমে গিয়েছে। তো আলটিমেটলি দেখা গেল অন্যান্য ফোনগুলো যেহেতু কম দামে একটু ভালো কনফিগারেশনে পাওয়া যায়, সো ওই ফোনগুলোই মানুষ বেশি কিনতেছে। স্যামসাং বা অপ্পো বলেন বা ভিভো বলেন, এগুলোতে আসলে একটু প্রাইস বেশি হলেও ক্যামেরা যেহেতু ভালো ছিল মানুষ কিনতো, বাট ওই জিনিসটাই যেহেতু এখন পাচ্ছে না, সো এভরিথিং চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো না আসলে রাতারাতি সলভ হবে না, সময় লাগবে। সো আপনাদেরকে আমি একটা কথা বলবো, যদি ক্যামেরা খুব ইম্পর্টেন্ট হয়, স্পেশালি যদি ভিডিও ক্যামেরা ইম্পর্টেন্ট হয়, তাহলে আপনাকে একটু বাজেট ইনক্রিজ করে হয়তো 35 থেকে 40,000 টাকার রেঞ্জের ক্যামেরা নিতে হবে। কারণ 15,000 টাকা থেকে 20-25,000 টাকা পর্যন্ত অলমোস্ট সব ফোনেরই ক্যামেরা সেম। আর 20,000 টাকার নিচে এই মুহূর্তে আসলে খুব একটা ভালো ক্যামেরা ফোন নেই। গেমস খেলার জন্য আপনার অনেক ফোন পাবেন, হেভি ইউজ করতে পারবেন, চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন, বাট ক্যামেরার পারফরমেন্সটাই অনুপস্থিত। সো আই হোপ আপনারা বুঝে গিয়েছেন যে কেন আসলে এখনকার যুগের ফোনগুলো ক্যামেরা পারফরমেন্স খুব একটা ভালো না। তবে আশা করি ইন ফিউচারে ভালো ক্যামেরা ফোন আমরা দেখবো, ভালো প্রসেসর আসবে, ভালো ক্যামেরা আসবে, সব কিছু মিলে আমরা একটা ভালো ফোন পাবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই সময় টিভির জন্য দোয়া করবেন যেন তারা খুব দ্রুত চ্যানেলটা ব্যাক হয়ে যায়। ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।